নমস্কার, আমি মৌমিতা। আমার কালিন্দী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পগুলো যদি ভালো লাগে তবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো ভালো বই পড়বেন, গল্প পড়বেন। আজকে আমি পড়ব লীলা মজুমদারের খেরোর খাতা থেকে মাছ ধরা বলে একটি গল্প। ভ্রমণের কথা বলতে গেলে আমার দৌড় হলো কলকাতা থেকে শান্তিনিকেতন, আবার শান্তিনিকেতন থেকে কলকাতা। একটা গাড়ি ছিল, সেটা বোলপুর ছাড়তো বেলা 4টের পর আর হাওড়া পৌঁছতো রাত 8:30। ঘন্টা চারেকের রাস্তা। ছাড়তো বলছি কারণ এখন আর ও গাড়িতে যাতায়াত করি না। তবে একথা বলতে বাধা নেই, যাত্রাটি ছিল বড়ই রোমাঞ্চকর। প্রথম কথা, গাড়িটির 1 ঘন্টা আগে পরে আসা কিছুই বিচিত্র ছিল না। এ লাইনে 20 মিনিট লেটকেও আমরা অন টাইম বলি। রোমাঞ্চ অন্য কারণে। গাড়ির বাতিগুলো ছিল কেমন যেন, ট্রেন ছাড়লেই জ্বলে উঠত, যতই বেগ বাড়ত ততই জোরালো হয়ে উঠত। কিন্তু কোনো স্টেশনে এসে ঢুকলে কমতে কমতে শেষটা নিভেই যেত। কে নামলো কে উঠলো কিছুই মালুম দিত না। হঠাৎ অন্ধকার কথা কয়ে উঠত। একবার ওই গাড়িতে কলকাতা ফিরছি আমরা জনা তিনেক। আলো ওই রকম বাড়তে বাড়তে কমতে কমতে শেষটা একেবারে নিভে গেল। কড লাইন দিয়ে চলেছি এইটুকু টের পাচ্ছিলাম। অন্ধকারে একদল লোক লট বহর নিয়ে গাড়িতে উঠল, এটুকুও টের পেলাম। সঙ্গে সঙ্গে মৃদু একটা গন্ধে কামড়া ভরে উঠল। আর আমার জ্যাঠামশাইদের জন্য বড়ই মন কেমন করতে লাগলো। তারা কোন কালে স্বর্গে গেছেন, এখন হঠাৎ কেন তাদের জন্য মন কেমন করবে? ট্রেনের বেগটা একটু বাড়তেই আলো জ্বলে উঠলো। আমিও মন কেমনের কারণ বুঝলাম। যারা উঠেছিলেন তাদের কাপড় চোপড় আলু থালু, অপরিষ্কার, নাক মুখ রোদে পোড়া কালো ভূত। কিন্তু চোখে সুগভীর তৃপ্তি। সঙ্গে লটবহর হলো লম্বা লম্বা বাঁশের ছিপ, গোল গোল বেতের চুবড়ি, আর তাতে কালো কালো কিছু কিলবিল করছে, আর একটা ময়লা ন্যাকড়া বাঁধা কাঠের বাক্স। আর ভেতর থেকে ভুর ভুর করছে মশলার গন্ধ। প্রাণটা আঁকু পাকু করে উঠল। এ যে আমার বড় চেনা গন্ধ। খুব একটা সুগন্ধ হয়তো নয়, কিন্তু নাকে যেতেই হৃদয় উদ্বেলিত হয়ে উঠল। সোজা ভাষায় এটি মাছ ধরার চারের গন্ধ। অর্থাৎ কিনা ছুটির দিনে এরা দল বেঁধে মাছ ধরে ফিরছেন। সেই স্টেশনটাকে তখন চিনতে পারিনি, নামও পড়তে পারিনি, কিন্তু এখন আর বলে দিতে হবে না। ও ডানকুনি না হয়ে যায় না। ডানকুনি সেকালে ছিল মাছ ধরিয়েদের স্বর্গ। এখনো তাই কিনা বলতে পারি না, খালি মনে মনে বলি তাই যেন মনে হয়। 150 বছরের পুরনো কালো পুকুরগুলোকে যেন বুঝিয়ে না দিয়ে থাকে। জ্যাঠামশাইদের 5 ভাইয়ের মধ্যে 3জন হাতে ছিপ, গাছে পিঠ দিয়ে সারা ছুটির দিন কাটিয়ে দিতে পারতেন। নষ্টের গোড়া বড় জ্যাঠা সারদা রঞ্জন, সেজ মুক্তিদা রঞ্জন আর ছোট কুলদা রঞ্জন তার ভক্ত শিষ্য। এরাও সন্ধে নামলে পর ওই রকম মুখ কালো আর চোখে তৃপ্তি নিয়ে বাড়ি ফিরতেন। মাছ পড়া কি না পড়ার সঙ্গে যে ওই তৃপ্তির কোনো সম্বন্ধ নেই, সেটা বুঝতে আমার খুব বেশি সময় লাগেনি। আসল কথা হলো সাজ সরঞ্জাম নিয়ে মাছ ধরতে যাওয়া, মাছ ধরতে বসা আর বাড়ি ফিরে মাছ ধরার গল্প করা। খুব সহজ কাজ নয় প্রথম দুটো। এর জন্য অনেক কাঠ খড় পোড়াতে হয়। শুধু একটা মেছো পুকুর খুঁজে পেলেই হলো না, পুকুরের মালিকের সহানুভূতি থাকা চাই। কিন্তু শখ না থাকলেও চলবে। বেশি অতিথি পরায়ণ না হয় বাঞ্ছনীয়, কারণ তাহলে হয়তো ঠিক যখন যে কোনো মুহূর্তে ভাবনা ডুবতে পারে মালুম দিচ্ছে, তখন মালিক এসে পোলাও আর চিংড়ি মাছের মালাইকারি খাবার জন্য পেরাপেরি করে। দিনটাকেই মাটি করে দিতে পারেন। সহযোগ থাকবে কিন্তু বেশি আগ্রহ থাকবে না, এই হলো আদর্শ মালিকের লক্ষণ। তারপর যাতায়াতের ভালো ট্রেন থাকা চাই। অকুস্থলে পৌঁছতে যেন অতিরিক্ত হাঁটাহাঁটির দরকার না হয়।
আর আসল কথা, পুরুষ্ট কেঁচো আর তাজা বড় সাইজের পিঁপড়ের ডিমের সন্ধান জানা চাই। ছিপ বড়শি ইত্যাদি নিয়ে কোনো সমস্যাই ছিল না। এসপ্ল্যানেডে বড় জ্যাঠার খেলার সরঞ্জামের দোকান ছিল। বর্মা থেকে বাছাই করা ছিপের বাঁশ আসতো, ফ্রান্স অব্দি চালান যেত। আরো কিছু দরকার, মাছ ধরিয়েদের অদ্ভুত সংযম থাকা চাই, যাতে সমান নেশাগ্রস্ত হয়েও সারা দিনের মধ্যে গল্প করে কি হাত পা নেড়ে ছায়া ফেলে টোপ গিলবার আগের মুহূর্তে কেউ সম্ভাব্য মাছ না ভাগায়। পরে বাড়ি ফিরে যত খুশি হাত পা নেড়ে যেসব মাছ পালিয়ে গেল তাদের মাপ জোক এবং পুঙ্খানুপুঙ্খ বর্ণনা শুদ্ধ যত খুশি গল্প করা যেতে পারে। যাদের সত্যিকারের মাছ ধরার নেশা নেই, তারা এমনিতেই বড় বড় মাছ ধরা পড়েনি দেখে রেগে থাকে। কাজেই যেসব বিশাল বিশাল মাছ ধরা পড়েও খেলাতে গিয়ে পালিয়ে গেছে, হয়তো একটা ফার্স্ট ক্লাস বড়শি নিয়েই ভেগেছে, তাদের গল্প শুনবার ধৈর্য এদের থাকে না, বিশ্বাসও করে না। অতএব খানিকটা রং চড়িয়ে বললেও দোষ হয় না। যাই হোক, মশলার কথা বলা হলো না। বড় জ্যাঠা একটা চার বানিয়েছিলেন। তার নাম কি দিয়েছিলেন? এধারাও। তার দেখা দেখি যোগিন সরকারও একটা বানালেন। তার নাম দিলেন উধার মাছ যাও। সুখের বিষয় মাছরা তার কথা শুনলো না, ও চার চললো না। শুনেছি জলের উপর বড় জ্যাঠার একটু ভালো চার ছড়িয়ে দিলেই পুকুরের চার কোনা থেকে মাছরা ছুটে এসে মাত্র 3-4টে টোপ দেখে মহা চোটে অপেক্ষা করে থাকতো। কিন্তু জ্যাঠাইমশাইদের বলতে শুনেছি মশলা দেখিয়ে ভুলিয়ে কি আলো দিয়ে চোখ ধাঁধিয়ে মাছ ধরা খুব একটা স্পোর্টিং নয়। বুড়ো বয়সে ছোট জ্যাঠা একবার মেয়ে আর নাতি নাতনি নিয়ে শিমুলতলা গেছিলেন। সঙ্গে ছিপ বড়শি ইত্যাদি নিয়ে যাচ্ছেন দেখে সকলে কি হাসাহাসি। ওখানকার দুধ ডিম মাখন মুরগি পেলেই তো যথেষ্ট। তার উপর বুড়োর শখ দেখো, সেখানে ভালো পুকুর আছে কিনা তাও তো জানা নেই। ছোট জ্যাঠার বয়স 70-এর ওপরে, সঙ্গী সাথী না পেলে মাছ ধরতে যাওয়া অসম্ভব। কিন্তু নেশাগ্রস্তদের আলাদা এক দেবতা আছেন, তিনিই তাদের দেখাশোনা করেন। ওখানে পৌঁছেই মেছো কুকুর খ্যাপাটে সঙ্গী সাথী সব জুটে গেল। জ্যাঠামশাই রোজ সকাল সকাল খেয়ে ছিপ নিয়ে রওনা দেওয়া আর সন্ধ্যের আগে পোড়া মুখ নিয়ে ফেরা ধরলেন। আর রোজ বড় বড় গল্প বলতে লাগলেন এই ঢাউস ঢাউস মাছ কিভাবে ফাঁকি দিয়ে ফসকে পালিয়েছে। বলা বাহুল্য কেউ বিশ্বাস করতো না। শেষটা একদিন বড় বেশি ক্লান্ত হয়ে ফিরে বেপরোয়া ভাবে বলে বসলেন, "আহ, জানিস, আজ একটা বিষ ধরেছিলাম। সে কি খেলান খেলালো রে বাপ, জান বের করে দিল। আমি কি একলা পারি? ওই মৃগাঙ্ক এসে হাত লাগালো। দুজনে মিলে 1 ঘন্টা খেলিয়ে কাবু করে তবে এনে তোলা হলো।" মেয়ে মুখ হাঁড়ি করে বলল, "কোথায় সে মাছ?" জ্যাঠামশাই কাঁচুমাচু মুখে বললেন, মৃগাঙ্ককেই দিয়ে দিলাম। আমাদের বাড়িতে তো অত বড় বটি নেই।" তাই শুনে সকলে হো হো করে হেসে উঠল। ঠিক সেই সময় বাইরে ডাকাডাকি। নাতি এসে খবর দিল মৃগাঙ্ক বাবু সের 5 মাছ কাটিয়ে নিয়ে এসেছেন। ব্যাস, সব থোঁতা মুখ ভোতা হয়ে গেল। নমস্কার।